হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 7 পেপার অর্থাৎ ওয়েস্টার্ন পলিটিক্যাল থট 1 এই পেপার থেকে 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে সংবিধান সম্পর্কে অ্যারিস্টটলের মত বা সংবিধান সম্পর্কে অ্যারিস্টটলের শ্রেণীবিভাগ। এই প্রশ্নের উত্তরটা কিভাবে তোমরা লিখবে দেখে নাও। আর তোমাদের 5 নম্বরের প্রশ্নের জন্য 100 শব্দের মধ্যে লিখতে হয়, সেটা প্রথমেই তোমরা মাথায় রাখবে যে খুব বেশি বিস্তারিত কিন্তু লেখা যাবে না 5 নম্বরের প্রশ্নের জন্য। প্রথমেই ভূমিকা। রাষ্ট্রবিজ্ঞানের জনক গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার বিখ্যাত দ্য পলিটিক্স গ্রন্থে সংবিধান সম্পর্কে যে ধারণা দিয়েছেন তা রাষ্ট্রবিজ্ঞানের ভিত্তি হিসাবে পরিচিত। অ্যারিস্টটলের কাছে সংবিধান কেবল কোনো লিখিত আইনি দলিল ছিল না, বরং তিনি সংবিধানকে রাষ্ট্রের জীবন পদ্ধতি এবং রাষ্ট্রের আত্মা হিসাবে বর্ণনা করেছেন। এবার হচ্ছে সংবিধানের শ্রেণীবিভাগ ও বিশ্লেষণ। অ্যারিস্টটল সংবিধান বা সরকারকে প্রধানত দুটি মাপকাঠিতে ভাগ করেছেন। এক হচ্ছে শাসকের সংখ্যা আর 2 হচ্ছে শাসনের উদ্দেশ্য। তার মতে শাসকরা যখন সাধারণ মানুষের মঙ্গলের জন্য শাসন করেন তখন তাকে স্বাভাবিক রূপ বলা হয়, আর যখন শাসকরা জনস্বার্থ ভুলে নিজেদের স্বার্থে শাসন করেন তখন তা হয়ে যায় সরকারের বিকৃত রূপ। তার এই বিখ্যাত শ্রেণীবিভাগটি নিচের ছকের মাধ্যমে বোঝানো হলো। এখানে কি বলা হচ্ছে দেখো, শাসকের সংখ্যা, তারপর হচ্ছে স্বাভাবিক রূপ আর হচ্ছে বিকৃত রূপ। এটা দেখো, একজনের শাসন যেটা হচ্ছে স্বাভাবিক শাসন আর এদিকে হচ্ছে বিকৃত রূপ, এটাকে রাজতন্ত্র বলা হচ্ছে, এদিকে স্বৈরতন্ত্র। কয়েকজনের শাসনকে অভিজাততন্ত্র এবং তার খারাপ যে রূপ সেটাকে বলা হচ্ছে ধনিকতন্ত্র। আর বহুজনের শাসন, এখানে পলিটি এটা হচ্ছে ভালো আর গণতন্ত্র এটা হচ্ছে খারাপ রূপ। তারপরে কি বলা হচ্ছে দেখো, অ্যারিস্টটল মনে করতেন শাসন ব্যবস্থার চক্রাকারে পরিবর্তিত হয়, তবে ওপরের ছকের শাসন ব্যবস্থাগুলির মধ্যে তিনি পলিটি বা সাংবিধানিক তন্ত্রকে সর্বোৎকৃষ্ট ও স্থিতিশীল ব্যবস্থা হিসেবে চিহ্নিত করেছেন। কারণ পলিটি হলো মধ্যবিত্ত শ্রেণীর শাসন, যা ধনিকতন্ত্র ও গণতন্ত্রের চরমপন্থা বর্জন করে রাষ্ট্রের ভারসাম্য বা গোল্ডেন মিন বজায় রাখতে পারে। উপসংহারে কি লিখবে? পরিশেষে বলা যায় অ্যারিস্টটল রাষ্ট্র ও সংবিধানের মধ্যে কোনো পার্থক্য করেনি। তার মতে সংবিধান বদলায়, রাষ্ট্রও বদলায়, সংবিধান বদলালে রাষ্ট্রও বদলায়। যদিও আধুনিক যুগে আমরা গণতন্ত্রকে শ্রেষ্ঠ মনে করি, কিন্তু অ্যারিস্টটল তৎকালীন প্রেক্ষাপটে গণতন্ত্রকে একটি বিশৃঙ্খল বা মূর্খের শাসন হিসাবে দেখেছিলেন। তবুও সংবিধানের গঠন ও পরিবর্তনের যে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা তিনি দিয়েছেন তা আজও রাষ্ট্রবিজ্ঞানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে পরের প্রশ্ন হচ্ছে রোমানদের নাগরিক তত্ত্ব। প্রথমেই ভূমিকা। প্রাচীন রাষ্ট্রচিন্তার ইতিহাসে রোমানদের নাগরিক তত্ত্ব এক বৈপ্লবিক সংযোজন। গ্রিকরা যেখানে নাগরিকতাকে কেবল ক্ষুদ্র নগর রাষ্ট্রের নৈতিক ও রাজনৈতিক অংশগ্রহণের বিষয় হিসাবে দেখেছিলেন, রোমানরা সেখানে নাগরিকত্বকে একটি সুস্পষ্ট এবং বাস্তবসম্মত আইনি মর্যাদা হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন। এবারে পরের মূল পয়েন্ট হচ্ছে রোমান নাগরিকত্বের বিশ্লেষণ। এই পয়েন্টটা নিয়ে এবারে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। এই পয়েন্টটা তোমরা বুঝে নাও। রোমান নাগরিকত্ব তত্ত্বের বিশ্লেষণ। রোমানদের নাগরিকত্ব তত্ত্বের মূল কথাই হলো আইনের শাসন এবং অধিকারের স্বীকৃতি। রোমানরা নাগরিকত্বকে শাসকের সাথে শাসিতের বা রাষ্ট্রের সাথে ব্যক্তির একটি আইনি সম্পর্ক হিসাবে ব্যাখ্যা করেছে। এই তত্ত্বে নাগরিকরা রাষ্ট্র কর্তৃক সুরক্ষিত কিছু সুনির্দিষ্ট অধিকার
ভোগ করত, যা মূলত দুই ভাগে বিভক্ত ছিল। তারপরে ব্যক্তিগত অধিকার এই দুই ভাগে বিভক্ত ছিল। এক নম্বর হচ্ছে ব্যক্তিগত অধিকার, সেগুলো হচ্ছে ব্যবসা বাণিজ্য করার অধিকার, তারপরে বৈধ বিবাহের অধিকার, আর দু নম্বর হচ্ছে রাজনৈতিক অধিকার, সেখানে হচ্ছে ভোট দানের অধিকার, সরকারি পদ লাভের অধিকার। রোমান নাগরিকতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল এর সম্প্রসারণশীলতা ও নমনীয়তা। গ্রিকদের মতো তারা নাগরিকত্বের মুষ্টিমেয় মানুষের মধ্যে সীমাবদ্ধ রাখেনি, বরং সাম্রাজ্য বিস্তারের সাথে সাথে রোমানরা বিজিত জাতি এবং সাধারণ মানুষকেও ধাপে ধাপে নাগরিকত্বের অধিকার প্রদান করেছিল। অর্থাৎ রোমান নাগরিকত্ব বংশগত কৌলিন্যের বদলে একটি সর্বজনীন আইনি পরিচয়ে পরিণত হয়েছিল। এবার উপসংহার। পরিশেষে বলা যায়, রোমানরা নাগরিকতাকে সংকীর্ণ গণ্ডি থেকে মুক্ত করে একটি বিশ্বজনীন রূপ দিয়েছিলেন। তাদের এই অধিকার ভিত্তিক ও আইন সৃষ্ট নাগরিকতার ধারণাটি পরবর্তীকালে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক অধিকার ও আইনের শাসনের ভিত্তি রচনা করেছে। এবারে আজকে ক্লাসের শেষ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, রোমানদের আইন তত্ত্ব, ওটা নাগরিকত্বের তত্ত্ব ছিল, এটা আইন তত্ত্ব। প্রথমেই ভূমিকাতে কি লিখবে দেখো। ভূমিকাতে বলা হচ্ছে, প্রাচীন রাষ্ট্রচিন্তার ইতিহাসে রোমানদের সর্বশ্রেষ্ঠ এবং কালজয়ী অবদান হল তাদের আইন ব্যবস্থা ও আইন তত্ত্ব। গ্রিকরা যেখানে রাষ্ট্রকে একটি নৈতিক প্রতিষ্ঠান হিসাবে দেখেছিলেন, রোমানরা সেখানে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নিয়ে রাষ্ট্রকে একটি সুদৃঢ় আইনি কাঠামো হিসাবে গড়ে তুলেছিল। এবারে মূল পয়েন্ট, রোমান আইন তত্ত্বের বিশ্লেষণ। রোমান আইনের মূল ভিত্তি ছিল স্টোয়িক দর্শন এবং বিখ্যাত রোমান চিন্তাবিদ সিসেরোর চিন্তাধারা। রোমান তত্ত্বে আইনকে কেবল প্রথা বা ধর্মীয় অনুশাসন নয়, বরং রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার প্রকাশ এবং সঠিক যুক্তি হিসাবে গণ্য করা হতো। রোমানরা তাদের আইনি ব্যবস্থাকে প্রধানত তিনটি স্তরে বিকশিত করেছিল। প্রথমত জাজ সিভিল বা দিওয়ানি আইন, যা ছিল অত্যন্ত কঠোর এবং কেবল রোমান নাগরিকদের জন্য প্রযোজ্য। দ্বিতীয়ত সাম্রাজ্য বিস্তারের সাথে সাথে তারা তৈরি করে জাস জেনসিয়াম বা জাতিগণের আইন, যা রোমান নাগরিক ও বিদেশি উভয় বিবাদ মেটাতে ব্যবহার হতো এবং এটি ছিল অনেক বেশি উদার ও সর্বজনীন। তৃতীয়ত সব কিছুর ঊর্ধ্বে ছিল জাস ন্যাচারাল বা প্রাকৃতিক আইন, যা শাশ্বত ন্যায় বিচার ও যুক্তির ওপর প্রতিষ্ঠিত। রোমানরা বিশ্বাস করত যে রাষ্ট্র হলো আইনের দ্বারা পরিচালিত একটি জনসমষ্টি, যেখানে আইন শাসক শাসিতের মধ্যে সেতু বন্ধন রচনা করে। উপসংহারে কি লিখবে দেখো। পরিশেষে বলা যায়, রোমানরাই প্রথম রাষ্ট্র থেকে ধর্ম ও নৈতিকতাকে পৃথক করে একটি ধর্মনিরপেক্ষ এবং সর্বজনীন আইনের ধারণা প্রবর্তন করেছিল। পরবর্তীকালে রোমান সম্রাট জাস্টিনিয়ান এই আইনগুলোকে সংকলিত করেন, যা আজও আধুনিক বিশ্বের বিচার ব্যবস্থা ও আইনের শাসনের প্রধান উৎস হিসাবে স্বীকৃত। এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর।